খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শুরুতেই এক নজরে দেখে নিব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে নাজেহাল বিসিবি। ফিক্সিং, নারী নিপীড়নের অভিযোগের পর ফুটবল নিয়ে আসিফ আকবরের বেফাঁস মন্তব্যে সমালোচনার ঝড়। সাবেকদের প্রতিবাদের পর ব্যাখ্যা চেয়ে বিসিবি সভাপতির কাছে বাফুফে সভাপতির চিঠি। অসদাচরণের দায়ে বিসিবির সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। ঢাকায় ফিরেছেন হামজা চৌধুরী, যোগ দিলেন দলের সঙ্গে। নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ জিততে মরিয়া হামজা, দল নিয়ে দারুণ আশাবাদী তিনি। দুটো আন্তর্জাতিক ম্যাচ জিতে র্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে চান টিম বাংলাদেশকে, অনুপ্রাণিত করতে চান তরুণ প্রজন্মকেও। A lot of talent come through and inshallah maybe go and play out in Europe. There's also lots in Europe that haven't made it professional yet that will no doubt come over to play and represent Bangladesh inshallah. দর্শক, এতক্ষণ দেখছিলাম ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। আজকে এখন মাঠে আমরা আলাপ করব যে বিষয়ে আমরা টপিক নির্ধারণ করেছি অক্রিকেটীয় আলাপ। আর এই বিষয়ে আলাপ করতে আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ নোমান। কায়সার ভাই, আমরা আজকে টপিকটার নাম রেখেছি অক্রিকেটীয় আলাপ, কিন্তু আসলে আজকে আলোচনা করার মতো অনেকগুলো ক্রিকেটের ইস্যু ছিল। আমাদের রজত জয়ন্তী হলো, প্রথম টেস্ট খেলার বাংলাদেশের আরেকটা টেস্ট শুরু হয়ে গেছে, বিপিএল আসছে সামনে, বিসিবি এত বড় একটা কনফারেন্স করলো, তারপরও আমাদেরকে টপিকটার নাম দিতে হচ্ছে অক্রিকেটীয় আলাপ। বিষয়টা আপনার কাছে কেমন, শুরুতেই একটু জানতে চাইবো। না, এটা মোটেও কিন্তু আমরা যেহেতু স্পোর্টসের মানুষ, সবসময় কিন্তু মাঠের খেলা নিয়েই বা মাঠে যে খেলাটুকু হয় সেটা নিয়েই কিন্তু ব্যস্ত থাকলে বা বাংলাদেশ দল যখন ভালো করে সেটা নিয়ে আলোচনা করলে আমার মনে হয় যে একটু স্বস্তিকর এবং সুখকর হয়ে থাকে আমাদের নিজেদের জন্যও। কিন্তু যেভাবে আপনি বললেন যে অক্রিকেটীয় আলোচনা কিন্তু এখন অনেক বেশি আপনার ছেয়ে বসেছে ক্রিকেটকে। এই কারণে আপনি দেখবেন যে মাঠের ক্রিকেট নিয়ে আমাদেরকে এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে। তবে বিষয়টা হলো যে অক্রিকেটীয় যে আলোচনাগুলো হচ্ছে, কেন হয়েছে, কী কারণে হয়েছে, এটার খোঁজ নিতে হবে ক্রিকেট বোর্ডকেও। এবং এটা না খোঁজ নিয়ে যদি এটা সমাধানের পথে না গিয়ে ক্রিকেট বোর্ড যদি চোখ বন্ধ করে থাকে অথবা ঘুমিয়ে থাকে অথবা ইগনোর করার এক ধরনের চেষ্টাটুকু যদি করে থাকে, তাহলে আমি মনে করি যে বর্তমানে যে সমস্যাটুকু তৈরি হয়েছে সেই সমস্যাটা আরও বেশি ডালপালা মেলবে এবং জটিলতাটুকু আরও একটু বাড়বে। কারণ পৃথিবীর সব সমস্যা আপনি ইগনোর করে সমাধানে যেতে পারবেন না। কিছু কিছু বিষয় রয়েছে যেটা আপনি হয়তো ইগনোর করতে পারেন, যেটা আপনি এক অর্থে মনে করতে পারেন যে এটা সময়ের কারণে চলে যেতে পারে, কিন্তু এই বিষয়টা এত জটিল এবং এত বেশি আপনার মানসিকভাবে নিপীড়নমূলক যে এটাকে আপনি যদি কোনো কারণে ইগনোর করার চেষ্টা করেন তাহলে সেটাতে আমি মনে করি যে সমস্যাটুকু আরও বাড়বে। রাইট। আমরা অক্রিকেটীয় যে ব্যাপারগুলো বলছি সেখানে অনেকগুলো অভিযোগ সাম্প্রতিক সময়ে এসেছে বিসিবির। আমরা একটু সেগুলো দেখতে চাই যে বিসিবি এই সময়গুলোতে কি কি বিতর্কিত কর্মকাণ্ডগুলোতে জড়িয়েছে। আমরা দেখব যে বিসিবি এর মধ্যে যতগুলো অভিযোগ উঠেছে এর মধ্যে নারী ক্রিকেটারদেরকে সুরক্ষা দিতে তারা ব্যর্থ হয়েছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলাপ হচ্ছে। এবং নারী ক্রিকেটাররা সেটার অভিযোগ জানিয়েছেন, আমরা সেটিও দেখেছি। বেশ কয়েকজনের অভিযোগ সেখানে আছে, তারপরেও ক্রিকেট বোর্ড তার কোনো সমাধান করতে পারেনি। আমরা দেখেছি যে বয়স চুরি করে নারী দলে অন্তর্ভুক্তির একটা অভিযোগ এসেছে, যদিও সেটি আরও কয়েক মাস আগের, কিন্তু সেই অভিযোগটাও কিন্তু বেশ গুরুতরই বলবো আমি। কারণ সেখানে তারা দেখিয়েছেন যে পারফর্মারদেরকে বাদ দিয়ে তারা তাদের নিজেদের পছন্দের ক্রিকেটারদেরকে তারা সেখানে খেলিয়েছেন। এর মধ্যেই আমরা দুদিন আগে দেখলাম বিসিবির একজন পরিচালক ফুটবল নিয়ে যে মন্তব্য করেছেন সেটি নিয়ে অলরেডি পুরো ফুটবল আঙ্গনে একটা বিরূপ প্রভাব ফেলেছে সেটি। গতকালকে আমরা দেখেছি যে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের একটা অভিযোগ উঠেছে বিসিবির বিরুদ্ধে এবং সাংবাদিকরা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিসিবি সভাপতি, যুব ক্রীড়া উপদেষ্টাও সেখানে ছিলেন, তাদের সংবাদ সম্মেলন বয়কট করেছেন। এবং সবশেষ আমরা যেটি দেখছি যে ঢিমে তালে চলছে বিপিএলের প্রস্তুতি, সূচি, নিলাম কোনো কিছুই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, অথবা চূড়ান্ত হলেও সেটি নিয়ে ধোঁয়াশা আছে। আমরা একটা একটা করে আপনার কাছ থেকে জানতে চাইব নারী ক্রিকেটারদের বিষয়ে যে অভিযোগটা, সেটিকে আপনি কিভাবে দেখেন? এই অভিযোগটা নিয়ে এই অভিযোগগুলোর আসলে কতটুকু সত্যতা আছে? আমরা দেখছি অনেক ক্রিকেটার এরই মধ্যে অভিযোগ করে ফেলেছেন। সেই অভিযোগগুলো আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে একটু বলবেন। দেখুন, প্রথম অভিযোগটা যেটা হচ্ছে নারী ক্রিকেটারদের সুরক্ষা দিতে ব্যর্থতা, অভিযোগ জানিয়েও মিলেনি সুরাহা। এটাতে অভিযোগ বলছেন আপনি, কিন্তু এই ঘটনা তো ঘটেছে। আপনি 2 বছর বা 3 বছর আগে এক নারী ক্রিকেটার তার
তাকে মানে শারীরিকভাবে বা অন্য কোনোভাবে মানসিকভাবে এক ধরনের হয়রানির শিকার তিনি হচ্ছেন, এই জিনিসটা জানিয়ে তিনি 13 পৃষ্ঠার একটা চিঠি লিখেছিলেন তৎকালীন সিওর কাছে, এবং সিও তখন এটা পাঠিয়েছিলেন আপনার নারী উইংসের যে চেয়ারম্যান নাদেল সাহেব, তার কাছে পাঠানো হয়েছিল। কিন্তু তখন সিও বলেছিলেন যে এই চিঠি আমার কাছে কেন আসছে, এটা তো নাদেল ভাইয়ের কাছে যাবে, কারণ উনি ওমেন উইংসের চেয়ারম্যান। তখন নাদেল সাহেব তাকে বলেছিলেন যে যেহেতু এটা সার্বিক বিষয় এই কারণে, এবং তিনি যেহেতু সিও ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী, অতএব এই বিষয়টাও তার ফয়সলা করার কথা। এবং তার কাছে 13 পৃষ্ঠার একটা চিঠি গিয়েছিল। সেই চিঠির যে অভিযোগ তিনি করেছিলেন সংশ্লিষ্ট নারী ক্রিকেটার জাহানারা আলম, আমরা নাম ধরেই বলি, এখন কোনো লুকোছপার কোনো কিছু নেই, কারণ এই তদন্ত যেটি হবে সেখানে আমি মনে করি না যে লুকিয়ে বা আপনি কারোর নাম এড়িয়ে কোনো তদন্ত করলে সেটা সমাধানের পথ আসবে। সো যাদের বিরুদ্ধে অভিযোগটা এসেছে তাদেরকে একেবারে সামনে এনে তারপরে আপনি যদি আপনি অভিযোগটা বিচার করেন বা তদন্ত করেন, তাহলে দেখবেন যে আপনি সত্য ঘটনাটুকু বেরিয়ে আসবে। জাহানারা আলম যে 13 পৃষ্ঠার একটা চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে তিনি যে অভিযোগ করেছিলেন যে তিনি মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন, এবং সেই 13 পৃষ্ঠার চিঠির একটা অংশ ছিল কিন্তু স্যার আমাকে বাঁচান, কিন্তু তিনি সেই চিঠির যেভাবে চিঠি দিয়েছিলেন, যাকে অভিভাবক মনে করে ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ আপনার সিওকে, তিনি তার কাছ থেকে সেরকমভাবে কোনো ধরনের সাড়া পাননি, এবং নিজেকে আরও বেশি তিনি কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এক অর্থে। তারপরে তার কাছে আমরা সর্বশেষ যেটি দেখলাম যে তিনি একেবারে পুরোপুরি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, এবং ক্রিকেটের মধ্যে থেকেও এই ধরনের জটিলতার মধ্যে থেকেও তিনি প্র্যাকটিস করেছিলেন, কিন্তু সেখানে মন মানসিকতা কিভাবে কাজ করবে। যখন একজন মেয়ে সবসময় চিন্তা করবে যে সে মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতিত হবে, তখন তার ক্রিকেট খেলার মানসিকতা কিভাবে থাকবে। সো আমি মনে করি যে এটা অনেক বড় একটা ইস্যু, এবং এই ইস্যুটা ক্রিকেট বোর্ডের সমাধান করতে হবে, এবং ক্রিকেট বোর্ডকে পারফেক্ট কায়দায় তদন্ত করতে হবে। একটা তদন্ত কমিটি গঠন হয়েছে আমরা দেখেছি, কিন্তু সেই তদন্ত কমিটিকে বলা হচ্ছে যে 15 দিনের মধ্যে তারা আপনার একটা কমিটি রিপোর্ট দিবে, কিন্তু আমি জানি না যে 15 দিনের মধ্যে তারা সেটা পারবেন কিনা। অলরেডি 15 দিনের কিন্তু 7 দিন পেরিয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই অভিযোগটা যদি ক্রিকেট বোর্ডের কাছে যদি আপনার প্রমাণিত হয়, অভিযোগ হিসেবে এসেছে, এখন তদন্ত বা প্রমাণ করার বিষয়টুকু রয়েছে। বাট মনে রাখতে হবে যে কোনো একটা ঘটনা না ঘটলে এরকমভাবে আপনি কেউ একজন অভিযোগ করেছে, তারপরে তার দেখা দেখি আরেকজন মুখ খুলতে শুরু করছেন, দ্যাট মিনস আপনি একজন নির্যাতিত হয়েছিলেন, এতদিন তিনি মানসিকভাবে নিপীড়িত হয়েছিলেন, যেভাবে নিজেকে এখন তিনি সাহস করে মেলে ধরেছেন, এটা দেখে বাদবাকি যারা ছিলেন, যারা নির্যাতিত হয়েছিলেন, তারাও কিন্তু এগিয়ে আসছেন। সো ক্রিকেট বোর্ডের উচিত হবে পুরো বিষয়টা কোনো মতেই লুকোছাপা না করে একদম তাৎক্ষণিকভাবে যারা দায়ী, যারা দোষী, তাদেরকে বিচারটুকু করা। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো এ ধরনের ক্ষেত্রে সবসময় আমরা দেখেছি যে ঘটনাটা হয়ে থাকে, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে সেখান থেকে সাসপেন্ডেড করা উচিত, বা তিনি যে কাজটুকু করছেন সেই কাজ থেকে তাকে অ্যালুফ রাখা উচিত। নইলে তিনি সেই প্রতিষ্ঠানে থাকলে এই তদন্তটুকু এগোবে না, কোনো মতেই এই বিষয়ে এগোবে না, এটা সহজ হিসেব। সো ক্রিকেট বোর্ডের উচিত হবে যেসব ব্যক্তিবর্গের বিরুদ্ধে অভিযোগটা উঠেছে, তিনি যত বড়ই পদে থাকুন না কেন, তাকে তার পজিশন থেকে এখন অ্যালুফ করে দিয়ে, তাকে তার পজিশন থেকে এখন এক অর্থে ওএসডি করে দিয়ে, বা তিনি যে দায়িত্বে রয়েছেন সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিয়ে, যতক্ষণ না পর্যন্ত এই তদন্তটুকু ঠিকমতো হচ্ছে, বিচার কাজটুকু ঠিকমতো হচ্ছে, তার আগ পর্যন্ত তিনি কোনো ধরনের কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে থাকতে পারবেন না, এই বিষয়টা একেবারে ফয়সলা করা। কিন্তু সেটা না করে যদি তিনি স্বপদে বহাল থাকেন, এবং তাহলে আমার মনে হয় যে এই তদন্ত নিয়ে আমাদের তেমন আশানুরূপ কোনো কিছু হবে বলে অন্তত আমি মনে করি না। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে যেভাবে পুরো আপনার সাংবাদিক মহল এবং অন্যান্য যারা রয়েছেন ক্রিকেটার যারা নির্যাতিত হয়েছিলেন, তারাও যেভাবে এগিয়ে এসেছেন, তাতে একটা বিষয় পরিষ্কার যে একটা ফয়সলা এই বিষয়ের তারা দেখার জন্য খুব উন্মুখ হয়ে রয়েছেন। রাইট। কাসির ভাই, আপনি বলছেন যে আগে যে অভিযোগগুলো এসেছে বা যে ঘটনাগুলো ঘটেছে সেটি নিয়ে তদন্ত কমিটির কি করা উচিত বা কিভাবে সেটা শাস্তিটা হওয়া উচিত সেটি নিয়ে আপনি বলছিলেন, কিন্তু একটা সিস্টেম তৈরি হয়ে গেছে। আমাদের নারী ক্রিকেটটা যেভাবে চলছিল, আমরা একটু পজিটিভ কিছু আশানুরূপ কিছু রেজাল্টও তাদের কাছ থেকে পাচ্ছিলাম, নারীরা বেশ উদ্বুদ্ধ হচ্ছিল এখন ক্রিকেটের দিকে আসতে। যে সিস্টেমটা তৈরি হয়ে গেছে বা যে ঘটনাগুলো আমরা একের পর এক শুনলাম, এটাতে নারী ক্রিকেটটার পরিণতিটা কি হতে পারে, এই টিমটার ভবিষ্যৎ কি হতে পারে, নারীরা এগিয়ে আসতে চাইবে কিনা, বা বিসিবির মতো এত বড় একটা সংগঠন তাদেরকে সুরক্ষা দিতে পারলো না কেন? না দেখুন, একটু ধাক্কা তো অবশ্যই খাবে। কারণটা হলো যে যেখানে এত বড় এক ধরনের অন্যায় অনাচার চলছিল, সেটা যদি আপনি লুকিয়ে রাখেন তাহলে সমাধানটুকু পাবেন না। বরঞ্চ আমি মনে করি যে এই অনাচারটুকু যখন জানাজানি হয়েছে এবং সেটা এক্সপোজ হয়েছে, সেটার যদি আপনি সঠিক বিচার করতে পারেন, তাহলে এর চেয়ে বড় ঘটনা যাতে আর না ঘটে সেটার অন্তত আপনি সুবিচারটুকু পাবেন বা সেই নিশ্চয়তাটুকু আপনি পাবেন। সো একটা ধাক্কা তো অবশ্যই খাবে নারী ক্রিকেট দল, কোনো
সন্দেহ নেই এই ধরনের যেভাবে অভিযোগটা উঠেছে, কিন্তু এই যে আপনি এক্সপোজটা করে দিলেন এবং এটাতে যদি যারা জড়িত ছিলেন তারা যদি তাদের অপরাধের শাস্তিটা ঠিকমতো পান, তাহলে পরবর্তীতে এই ধরনের ঘটনা কেউ ঘটানোর সাহসটুকু পাবেন না। আর আমি কখনোই কোনো একটা জিনিসে আপনি লিঙ্গ বৈষম্যে বিশ্বাসী না। এখানে নারী আলাদা থাকবে, পুরুষ আলাদা থাকবে, সেই বিষয়ে কোনো মতেই না। ঠিক যেরকমভাবে পুরো বাংলাদেশটা আমাদের, ঠিক একই রকমভাবে ক্রিকেট বোর্ডেরও আপনার নারী উইংস এবং আপনার পুরুষ উইংস যারা রয়েছেন তারাও আমাদের। তারা দেখুন একই ধরনের জার্সি পরে কিন্তু ক্রিকেট খেলেন, তাদেরও কিন্তু বুকে যে লোগোটা রয়েছে সেই লোগোটা কিন্তু আপনি বাংলাদেশের লোগো, ক্রিকেট বোর্ডের লোগো। তাহলে তাদের মধ্যে এরকম ডিসক্রিমিনেশন কেন থাকবেন? কেন তারা এখানে অনিরাপদ বোধ করবেন? একটা ক্রিকেট বোর্ডের মতো জায়গায় যদি তারা অনিরাপদ বোধ করেন এবং এক ধরনের পোটেনশিয়াল, আমি জেনে বলছি, এক ধরনের পোটেনশিয়াল রেপিস্টদের আপনি যদি আশ্রয় দিয়ে থাকেন ক্রিকেট বোর্ডে, তাহলে সেখানে কোনো নারী কেন খেলতে আসবে? আমি তো আমার বাচ্চাকে সেখানে যেতে দেবো না, সহজ হিসাব। তো এরকমভাবে এই পরিস্থিতিতে তৈরি কেন হয়েছিল ক্রিকেট বোর্ডকে সেটাও খুঁজে বের করতে হবে। কিন্তু সেটা খুঁজে বের না করে ক্রিকেট বোর্ড যদি এখন যদি মনে করে যে না, এটা কেউ একজন অভিযোগ করেছে এবং তিনি এখন ক্রিকেট খেলছেন না, অভিযোগের মতো অভিযোগ, আমি মনে করি যে এত হালকাভাবে যদি ক্রিকেট বোর্ড এই জিনিসটাকে নিয়ে থাকে তাহলে দে মেড এ গ্রেট মিস্টেক। এই পটেনশিয়াল রেপিস্ট কারা? আমরা বেশ কয়েকজনের নাম এর মধ্যে শুনেছি। আপনার এক্সপিরিয়েন্স কি বলে? এই যে তালিকাগুলো আমরা ছোট 2-4 জনের নাম দেখেছি, এর মধ্যেই সীমাবদ্ধ, নাকি আপনি আরও অনেকের নাম জানেন যারা হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন? না, আমি ঢালাওভাবে কাউকে এখন এই ঢালাওভাবে কাউকে এরকমভাবে অভিযুক্ত করব না বা করব না, যেহেতু আপনি যাদের নামটুকু এসেছে সেই নামগুলোকে নিয়ে যদি আপনি সামনে বাড়েন তাহলে আমার মনে হয় যে সঠিকভাবে তদন্তের প্রক্রিয়াটা সঠিকভাবে হবে। আর আরেকটা বিষয়টা হলো যে এই যে আপনি একটার পর একটা বেরিয়ে আসছে, আমি জানি না কালকে কি কার নাম বেরিয়ে আসবে, বা কালকে কে কোন এক নারী ক্রিকেটার এসে বলবেন যে ইয়েস, আমি এতদিন ধরে নির্যাতিত হচ্ছিলাম, এখন আমার এক বন্ধু যেভাবে সাহস করে বলতে পেরেছেন আমিও সেরকমভাবে সাহস করে বলতে পারবো, এবং সেটা বলার জন্য বলার রাইট কিন্তু তার রয়েছে। বাট দেখতে হবে যে ক্রিকেট বোর্ড ব্যবস্থাটুকু কিভাবে নিচ্ছে। আর সহজ হিসাবটা হলো নোমান, যে একটা মেয়ে কখনোই কারো বিরুদ্ধে এই ধরনের আপনার ফলস অ্যালিগেশন আনবে না, কারণ সে জানে যে এই ধরনের অ্যালিগেশন আনলে তার সামাজিক অবস্থা বা তার আপনার নিজস্বতা কোথায় গিয়ে কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে। সো এটাকে শুধুমাত্র মানে কেউ হেয়ালি করে অভিযোগটা এনেছে এটা ভাবার কোনো কারণই নেই। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এরকমভাবে মানসিক এবং শারীরিকভাবে যখন আপনি বছরের পর বছর নির্যাতিত হয়ে থাকবেন, তখন কিন্তু আপনার নিজের মধ্যে আপনার ব্যক্তিত্বের চেহারাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং আপনি যখনই এটা ইনহেল করে দিবেন, আপনি যখনই এটা বের করে দিবেন, তখন অনেক মনে হবে কিন্তু হালকা মনে হবে। এই কারণে কিন্তু আপনি এই আমরা যে ইউটিউবে জাহানারা আলমের যে সাক্ষাৎকারটা দেখলাম, সেখানে তিনি যখন অভিযোগটা করেছিলেন একসময় কিন্তু তিনি কেঁদে দিয়েছেন। তার মানেটা হলো এতদিন ধরে তিনি এই যন্ত্রণাটুকু বয়ে বেড়াচ্ছিলেন, এখন একটু কিছুটা হলেও নিজেকে মুক্ত করতে পেরেছেন। তিনি যে সেটি শেয়ার দিয়ে লিখেছিলেন যে আমার একটু হালকা লাগছে। আমরা এই বিষয়গুলো নিয়েই যখন আলাপ করছিলাম তখন আমরা আরেকটা গুরুতর অভিযোগ পাই এনএসসির কাছ থেকে। আমরা দেখেছি এনএসসির বরাবর একটা চিঠি পাঠানো হয়েছিল যে বয়স চুরি করে নারী দলে অন্তর্ভুক্তি। আমরা সেখানে সেই চিঠিতে দেখেছি যে 10 জন ক্রিকেটারকে যাদের বয়স 19-এর বেশি তাদেরকে ঊর্ধ্ব-19 দলে খেলানো হচ্ছে, হোয়ারেজ 19-এর কম বয়স্ক এবং ঢাকা লিগে পারফর্ম করা এরকম 3-4 জন নারী ক্রিকেটারকে হচ্ছে দলে নেওয়া হয়নি। এই ধরনের একটা অভিযোগ আছে এবং এই অভিযোগটাও মনে হয় বেশ পুরনো কায়সার ভাই। না সেটাই, এবং এই অভিযোগটার তদন্ত ঠিক মতো হয়নি। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আইসিসিতে এখন যে নিয়মটা রয়েছে যে আপনি কোনো কারণে যদি বয়স চুরি করে কাউকে যদি কম বয়সী কাউকে খেলিয়ে দেন, বেশি বয়সী কাউকে কম বয়সী ক্রিকেটের মধ্যে খেলিয়ে দেন, তাহলে কিন্তু শাস্তিটুকু সেখানে রয়েছে। হ্যাঁ, আপনি ফুটবলে যেরকমভাবে আপনি দাঁত পরীক্ষা করে তাদের বয়স নির্ধারণ করা হয়, ক্রিকেটের সম্ভবত সেরকমভাবে নেই। কারণটা হলো যে বলা হয়ে থাকে যে এখানে এই ধরনের চুরিচামারি বা এই ধরনের দুর্নীতি কেউ করবে, এটা খুব সম্ভবত আইসিসিও সেরকমভাবে চিন্তাটুকু করেনি। কিন্তু বিষয়টা হলো যে আপনার মোরালিটিটা ঠিক রয়েছে কিনা, আপনি কেন একজন বেশি বয়সীকে কম বয়সী ক্রিকেটের এই তালিকায় খেলাবেন। তার মানেটা হলো যে আপনি কিন্তু শুরুটাই করছেন জোচ্চুরি দিয়ে, এবং যাকে নিয়ে আপনি খেলাচ্ছেন তার মানেটা হলো যে তার মাথার মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে কিন্তু আপনি একটা অনৈতিকতা গেঁথে দিচ্ছেন। তো সেই নারী বা সেই পুরুষ যখন আপনি ক্রিকেট খেলতে মাঠে নামবে, তখন তার মধ্যে কিন্তু আপনার নৈতিকতা বোধ থাকবে না, তার মধ্যে কিন্তু স্পোর্টসম্যান স্পিরিটটা থাকবে না, তার মধ্যে কিন্তু তখন এমনও হতে পারে যে আমি 2 নম্বরই করে জিতবো। তো এটা তো স্পোর্টসের সাথে যায় না। দ্যাট মিনস আপনি তাকে ইন্ট্রোডিউস করার আগেই তার মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন যে তোমার মধ্যে এক ধরনের 2 নম্বরই চিন্তা তাকে মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। তো সেটাই আমি মনে করি যে ক্রিকেটের জন্য শুধু না, আপনি পুরো
পারিপার্শ্বিকতার জন্য একটা রং মেসেজ, এবং এটা এই বয়সভিত্তিক বা নারী ক্রিকেটারদের যারা কম বয়সী নারী ক্রিকেটারদেরকে, বেশি বয়সী নারী ক্রিকেটারদেরকে কম বয়সী দলে অন্তর্ভুক্ত করেছেন, এটা কারা যুক্ত ছিলেন এটার সাথে, এটা জানার জন্য আপনাকে কিন্তু রকেট সায়েন্সের কোনো বিষয় না, এটা জানার জন্য আপনাকে বড় কোনো গবেষণা করতে হবে না। সেই সময় এই বয়সভিত্তিক দলে কারা জড়িত ছিলেন, কারা সিলেক্টর ছিলেন এবং কারা এই পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন, সেখানে কিন্তু সেই তালিকার মধ্যে তাদের সিগনেচারও পর্যন্ত রয়েছে। তো যারা এটা অথরাইজ করেছেন, আমি মনে করি যে তাদেরকে একেবারে পুরোপুরি খুঁজে বের করা আনা উচিত এবং ওয়াইপ আউট করা উচিত। রাইট কাসের ভাই, আমরা ক্রিকেটের বাইরের আলাপ করছি, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। আমরা আলাপ করছিলাম অক্রিকেটীয় আলাপ নিয়ে। কায়সার ভাই, আমরা যেখানে ছিলাম যে বিসিবির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যে যতগুলো অভিযোগ উঠেছে, এর মধ্যে আমরা একটা দেখলাম যে আসিফ আকবর, বিসিবির নবনির্বাচিত পরিচালক, তিনি একটা কথা বলেছেন, ফুটবল নিয়ে অনেকগুলো কথা বলেছেন। একেবারে তৃণমূলে ফুটবলকে, ক্রিকেট লিগ আয়োজন না করার জন্য ফুটবলকে যেমন দায় দিয়েছেন, ফুটবলারদের ব্যবহার আচরণবিধি নিয়ে অনেক কথা বলে ফেলেছেন। এটিকে আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে, সাবেক ফুটবলাররা সবাই প্রতিবাদ জানিয়েছে, আপনি অ্যাজ এ জার্নালিস্ট আপনি কিভাবে দেখেন, এটা একটা কথা। আর দ্বিতীয় প্রশ্ন আরেকটা যেটা, সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বিসিবির বিরুদ্ধে যতগুলো অভিযোগ উঠছে, বিশেষ করে মেয়েদের যে যৌন কেলেঙ্কারির মতো ঘটনাগুলোর, এইগুলো ঢাকার জন্যই কি তিনি ইন্টেনশনাল এই ধরনের কথা বলছেন কিনা? না, আমি সেভাবে পুরো জিনিসটাকে দেখছি না। আমার মনে হয় যে তিনি যেভাবে বলেছেন সেটা কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় নাম্বার 1 সমস্যা না। তিনি মাঠের সমস্যাটাকে বলেছেন যে ফুটবলের খেলছে, ফুটবল মাঠ দখল করে রেখেছে, এই কারণে আপনি ক্রিকেটাররা খেলার সুযোগটা পাচ্ছেন না। সেটা কোন জায়গায় এবং কয়টা ম্যাচে হয়েছে সেটা যদি তিনি স্পেসিফিক করতেন, তাহলে আমার মনে হয় যে তার যে অভিযোগ তিনি যে করছেন, সেই অভিযোগটা একটু মাত্রাটা পেত। সেটা আমার কাছে মনে হচ্ছে যে সেটা 2-1টা জায়গায় হতে পারে বা 2-1টা ক্ষেত্রে হতে পারে, কিন্তু 2-1টা ক্ষেত্র দিয়ে আপনি 64টা জেলাকে কখনোই বিচার করতে পারেন না। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে ক্রিকেটও আমাদের, ফুটবলও আমাদের। সো এখানে আপনি ডিভাইড করার কোনো কিছু নাই। আমরা ঠিক যেরকমভাবে ফুটবলে এগোতে চাই, ক্রিকেটেও কিন্তু ঠিক সেরকমভাবে এগোতে চাই। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে এই দুটো ফেডারেশন কিন্তু বাংলাদেশের প্রাইম ফেডারেশন, এবং তাদের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য প্রচুর রয়েছে। আমরা দেখেছি ফুটবল যখন সমস্যায় পড়েছে তখন ক্রিকেট বোর্ড তাদেরকে হেল্প করেছে, ক্রিকেট যখন আপনি মাঠ চেয়েছে তখন ফুটবলার মাঠ ছেড়ে দিয়েছে, এমন ঘটনাও কিন্তু ঘটেছে। যদি সেখানে কোনো ধরনের কোনো ব্যত্যয় হয়ে থাকে, সেটা আলাপ আলোচনার মধ্যে করা যেতে পারে, কিন্তু আপনি যখন সেটা ভরা মজলিসে একটা অভিযোগের মতো করে দিবেন এবং ফুটবলকে একটু আন্ডারমাইন করার চেষ্টাটুকু করবেন, যে ক্রিকেট শুধুমাত্র আভিজাত্যের খেলা, ফুটবল আপনার ভদ্রলোকের খেলা না, এরকমভাবে যখন আপনি একটা স্যাঙ্গুইন করার চেষ্টাটুকু করবেন, তখন সেটা আমি মনে করি যে সেটা কোনো খেলার জন্যই কিন্তু সুখকর কোনো বার্তা বয়ে আনে না। এখানে অবশ্যই আমি মনে করি যে ক্রিকেট সংগঠক বা যে কোনো ক্রীড়া সংগঠকদেরকে তিনি সুনির্দিষ্ট একটা ফেডারেশনের মেম্বার হতে পারেন, কিন্তু তাকে ভালোবাসতে হবে সব খেলাকে, নইলে তিনি কিন্তু তার মধ্যে যে স্পোর্টসম্যান স্পিরিট থাকবে সেটা কিন্তু আপনি পারবেন না। সো আমার কাছে মনে হচ্ছে যে তিনি যেভাবে বলেছেন সেইভাবে হয়তো মিন করতে চাননি। আই এম নট ডিফেন্ডিং হিম, আমি আজকেই তার একটা স্টোরি লিখেছি এবং যেটা পুরো জিনিসটা এইটা করেছি যে প্রিয় আসিফ, আপনার উচিতটা হবে যে ক্রিকেটটাকে আগে ঠিক করা, যেহেতু তিনি ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ক্রিকেটের যেভাবে আমরা লুপহোলসগুলো দেখছিলাম, সেটার দায়িত্বটা কিন্তু তার আগে ঘর ঠিক করা, তারপর আপনি বাইরের কে কি সমস্যায় পড়ছে বা করেছে সেটা আপনি হয়তো সাজেশন দিতে পারেন, কিন্তু কখনই আপনি সেটা ঠিক করার দায়িত্ব আপনার ঘাড়ে পড়বে না। সো আমার কাছে মনে হচ্ছে যে আসিফ হুইমসিক্যালি এই কথাটা বলেছেন, বাট আমার মনে হয় যে এখন তিনি যদি এটা সেভাবে মিন না করে থাকেন, তাহলে এটা নিয়ে আমার মনে হয় যে বড় কোনো ধরনের বিতর্ক তৈরি করা উচিত না। তবে ক্রিকেট বোর্ড পরিচালকের এই ঘটনায় বা এই কথাবার্তায় আপনি ফুটবল যে আপনার ভালোভাবে পুরো জিনিসটা নেয়নি সেটা বোঝা গিয়েছে। তারা খুব সুন্দর এবং মার্জিত ভাষায় একটা চিঠি লিখেছে, এবং সেই চিঠিতে আমি তাদের সেই চিঠিটা পড়েছি, পুরো চিঠিটা পড়ে সেখানে কিন্তু কোথাও কোনো ধরনের ওই যে এক ধরনের বলা হয় থাকে না যে ইট মারলে পাটকেল দিতে হবে, সেই ধরনের কিন্তু কোনো টেন্ডেন্সি আমি দেখিনি। দিস ইজ ভেরি গুড সাইন। সো আমি মনে করি যে যদি আপনি এই ক্ষেত্রে ফুটবল এবং ক্রিকেটকে যদি একটা ডেফিনেশনের মধ্যে আনতে চান বা একটা ব্যাখ্যার মধ্যে আনতে চান, তাহলে কিছুটা হলেও ফুটবল অন্তত মার্জিত দিক থেকে এগিয়ে রয়েছে। রাইট কাসের ভাই, আমরা বলছি যে ক্রিকেটের বাইরের আলাপ করব, কিন্তু টেস্ট চলছে এবং বাংলাদেশ 25 বছর হয়ে গেল টেস্ট ক্রিকেট খেলছে। আমরা একটু ক্রিকেটেও ফিরতে চাই। আমরা দেখতে চাই যে 25 বছর ধরে বাংলাদেশ টেস্ট খেলছে, সেই 25 বছরে বাংলাদেশের টেস্ট স্ট্যাটিস্টিক্স কি বলে আমরা একটু দেখতে চাই। বাংলাদেশ স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখন পর্যন্ত 25 বছরে কটা ম্যাচ খেলেছে? 154টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, 23টা মাত্র ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে, মাত্র 15%-এরও কম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে, এবং হারের সংখ্যাটা অতিরিক্ত বেশি, 73%-এর কাছাকাছি।
ড্র খুব কম ম্যাচ হয়েছে এবং ড্রয়ের ব্যাপারগুলোতে আমরা যদি যাই যে দেখবো যে সেখানে অনেকগুলো ম্যাচ বাংলাদেশ হয়তো প্রকৃতির সহায়তায় ড্র করতে সক্ষম হয়েছিল। এই যাত্রাটা আমাদেরকে একটু ছোট করে বলবেন। না, টেস্ট ম্যাচে যদি জয়ের সংখ্যাটা একটু কমও হতো আমি কিন্তু মাইন্ড করতাম না, কিন্তু আপনি ড্রর সংখ্যাটা যদি আরও বাড়তো তাহলে ধরেন আপনি বোঝা যেত যে বাংলাদেশ আসলে কম্পিটিটিভ ক্রিকেট খেলছে। বাংলাদেশের আপনি এই সংখ্যাটাই, এই পরিসংখ্যানটাই কিন্তু জানাচ্ছে। কিন্তু 25 বছরে 23টা জয়, মানে 25 বছরে আমরা 25টা জয় পেলাম না গেছে ভাই। রাইট, এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে জয়টা কম হয়েছে, কিন্তু আপনি ড্রর সংখ্যাটা যদি বেশি হতো তাহলে দেখতেন যে আপনি এই যে জয় আমরা পাইনি এই আক্ষেপটুকু কিন্তু কেটে যেত। কারণ টেস্ট ক্রিকেটের ড্র মানেটা হলো যে কেউ জেতেনি এবং দুপক্ষই সমান তালে লড়েছে, সেই বিষয়টা। এবং ক্রিকেটের, বিশেষ করে টেস্ট ক্রিকেটের সেই এসেন্সটা ছড়িয়ে দিতে যদি পারতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাহলে আজকে এই ধরনের সমস্যা বা ক্রিকেট দল, তাহলে আজকে এই ধরনের সমস্যায় হয়তো পড়তে হতো না। যে আপনি 2000 সালে আপনার টেস্ট অভিষেক হয়েছে, আর আপনি 2025 সালে এসে আপনি টেস্ট ক্রিকেট কিভাবে খেলবেন, আপনার দেশের ক্রিকেট কিভাবে চলবে, জেলা থেকে ক্রিকেট কিভাবে উঠে আসবে, উপজেলা থেকে ক্রিকেট কিভাবে উঠে আসবে, শহর কেন্দ্রিক ক্রিকেট কিভাবে হবে, সেটার একটা বুকিশ প্রেজেন্টেশন আপনাকে এখন 25 বছর পরে দিতে হচ্ছে। যে প্রেজেন্টেশন আপনাকে 2001-এ দেওয়া উচিত ছিল বা 2002-এ দেওয়া উচিত ছিল টেস্ট ক্রিকেট খেলার 2 বছর পরে, সেটা আমার দিতে হচ্ছে এখন 25 বছর পরে। দ্যাট মিনস আমরা কিন্তু এই পুরো সিস্টেম থেকে 25 বছর পিছনে রয়েছি। সো বাংলাদেশ টেস্টে বাংলাদেশের এগিয়ে থাকা বা বাংলাদেশ কতদূর কি পেয়েছে, এটা যদি আপনি আলোচনা করতে চান, এক কথায় আপনি এটার উত্তরটা পেয়ে যাবেন -25। এটা হিসাব করে তারপর আপনি চিন্তাটুকু করবেন। রাইট, ক্রিকেটের ভেতরে বাইরে আরো অনেক আলাপ নিয়ে আপনার কাছে ফিরবো কাইসার ভাই। ছোট্ট আরেকটা বিরতি নিব, এখন মাঠে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। কাইসার ভাই, আমরা কথা বলছিলাম বাংলাদেশের টেস্ট নিয়ে। আজকে বাংলাদেশ আরেকটা টেস্ট খেলছে এবং সেই টেস্টে একজনের অভিষেক হয়েছে, হাসান মুরাদ। আমরা একটু শুরুতে হাসান মুরাদের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটা দেখতে চাই। হাসান মুরাদকে নিয়ে ছোট্ট করে আমরা একটু আলাপ করতে যাব। 39টি ম্যাচ তিনি খেলেছেন, 165 উইকেট নিয়েছেন। বাংলাদেশে আরও একজন বাঁহাতি স্পিনার পেল, 14 বার তিনি 5 উইকেট নিয়েছেন। হাসান মুরাদকে নিয়ে আপনি কতটা আশাবাদী, তার অভিষেকটাকে কিভাবে দেখছেন? না, ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার পারফরম্যান্স তাইজুলও আছেন দলে। না, ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার পারফরম্যান্সটা দুর্দান্ত। পরিসংখ্যানই কিন্তু বলছে যে 39 ম্যাচে আপনি 165 উইকেট পেয়েছেন এবং খুবই ধারাবাহিক পারফর্মার হিসাবে তিনি রয়েছেন। সেরা বোলিং ফিগার আপনার 8 উইকেট 119 রানে, 5 উইকেট ইনিংসে নিয়েছেন 14টাই। ভেরি গুড পারফরমেন্স, কোনো সন্দেহ নেই। এবং তাকে এই ম্যাচে খেলানো হচ্ছে একটু অন্য কারণে। আপনি দেখবেন যে আগের ম্যাচে বাংলাদেশ এর আগে যে ম্যাচটা টেস্ট ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কায়, সেখানে কিন্তু নাইম হাসান খেলেছিলেন প্রথম টেস্টটা, তারপরে পরের টেস্টে আবার খেলেছেন সেখানে মেহেদী মিরাজ গল টেস্টে খেলেননি, বাট কলম্বো টেস্টে মেহেদী মিরাজ খেলেছিলেন, নাইম হাসান বাদ পড়েছিলেন। এবং নাইম হাসান কিন্তু চমৎকার পারফরমেন্সও করেছিলেন। গল টেস্টে তিনি 5 উইকেট পেয়েছিলেন এক ইনিংসে এবং পুরো ম্যাচে 6 উইকেট। সো এই ম্যাচে তাকেও হয়তো রাখা হতে পারতো, কিন্তু কেন রাখা হয়নি তার জন্য একটা স্ট্র্যাটেজিক কারণ আমার কাছে মনে হয়েছে যে খুঁজে পেয়েছি আমি, এবং সেটাই খুব সম্ভবত টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে। আপনি আয়ারল্যান্ডের যে যদি ব্যাটিং লাইন আপটা দেখেন, 1 থেকে 8 নম্বর পর্যন্ত যে ব্যাটিং লাইন আপ, সেখানে শুধুমাত্র একজন ব্যাটার কিন্তু আপনার তাদের লেফট হ্যান্ডি, আর বাদ বাকি সব ব্যাটার কিন্তু আপনার রাইট হ্যান্ডি। এই কিন্তু রাইট হ্যান্ডি একটা ম্যাচ আপের বিষয়টা রয়েছে যে রাইট হ্যান্ডি ব্যাটসম্যানদের বিরুদ্ধে আপনার বাঁহাতি স্পিনাররা বা বাঁহাতি বোলাররা একটু ভালো পারফরমেন্স দেখাতে পারেন। সো এই ম্যাচ আপের জন্য মোস্ট প্রবলি তাকে এই ম্যাচে খেলানো হয়েছে এবং তার অভিষেকটা করা হয়েছে। সো প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি যেরকমভাবে পারফর্মার ছিলেন, যদি টেস্ট ক্রিকেট টিকে থাকতে হয় তাহলে তাকেও কিন্তু ভালো পারফর্ম করতে হবে। আমরা দেখি যদিও বাংলাদেশের স্ট্যান্ডার্ডটা আসলে এই মানে পৌঁছায়নি। আমরা পৃথিবীর অন্যান্য দেশের ক্রিকেটারদের যেটি দেখি, একদম কোহলি, জরুর থেকে শুরু করলে ডোমেস্টিকে ওদের যে গড়টা থাকে, যে পারফরমেন্সটা থাকে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার চেয়ে বেশিই থাকে। আমাদের দেশে সেটা কমে যায় এবং সেটা আমরা হাসান মুরাদের ক্ষেত্রে হোক চাই না। তবে হাসান মুরাদ বাংলাদেশের 108তম টেস্ট ক্রিকেটার। এখানে আমার কাছে একটা মজার তথ্য আছে যে বাংলাদেশ আসলে টেস্ট ক্রিকেটে পা রাখলো মাত্র 25 বছর হলো, এর মধ্যে বাংলাদেশের 108 জন টেস্ট ক্রিকেটারের অভিষেক হয়ে গেছে। আমরা এই পরিসংখ্যানটা একটু দেখতে চাইবো যে বিশ্বের কোন দেশ তাদের 100তম টেস্ট ক্রিকেটারকে খেলাতে কত বছর সময় নিয়েছে। সেখানে আপনি দেখবেন যে অস্ট্রেলিয়া 35 বছর সময় নিয়েছে, ভারত 29 বছর নিয়েছে, নিউজিল্যান্ড 34 বছর নিয়েছে, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান সবাই বাংলাদেশের চেয়ে একমাত্র আগে ইংল্যান্ড হচ্ছে 19 বছর বয়সে তাদের 100তম টেস্ট ক্রিকেটারের অভিষেক ঘটিয়েছিল। এখানে কাছের ভাই আরেকটা মজার তথ্যও আছে, সেটিও আমরা একটু দেখতে চাইবো একই সঙ্গে, যে বাংলাদেশের এই যে ক্রিকেটারদের এত ঘন ঘন অভিষেক কেন হয়, বা এতগুলো ক্রিকেটার কেন মাত্র 25 বছর বয়সেই এতগুলো ক্রিকেটারের কেন অভিষেক হলো। সেখানেও আমরা দেখি যে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু বেশি দিন টিকে থাকতে পারেন না ইন্টারন্যাশনাল সার্কিটে। 2টো ম্যাচ 4টা ম্যাচ খেলেই কিন্তু তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দিতে হয় বা টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে হয়। সেরকমও একটা তথ্য আমাদের কাছে আছে, সেটিও আমরা একটু দেখে নিতে চাইবো একই সঙ্গে।
বাংলাদেশের কজন ক্রিকেটার 108 জন ক্রিকেটার এখন পর্যন্ত যেহেতু খেলেছেন, এর মধ্যে 53 জন ক্রিকেটার 10 টেস্টের কম খেলতে পেরেছেন। 5 টেস্টেরও কম হয়েছে 28 জনের ক্যারিয়ার, 1 টেস্টের ক্যারিয়ার ছিল 9 জনের। অর্থাৎ বাংলাদেশের যে 108 জনের অভিষেক হয়েছে এর মধ্যে 70+ মানুষের হচ্ছে ক্রিকেটার হচ্ছে যারা 10 টেস্টও খেলতে পারেননি। এইটাই হচ্ছে আমার মনে হয় আমাদের ডিফাইন করা আমাদের ডোমেস্টিক ক্রিকেটের মানদণ্ডটা কি বা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সামর্থ্য আমাদের ক্রিকেটারদের কতটুকু। অ্যাবসলিউটলি রাইট। এবং এটার সাথে আরেকটা বিষয়টা রয়েছে, অনেকে ইনজুরির কারণেও কিন্তু খেলতে পারেননি। হয় কি যে নোমান, আপনাকে মনে রাখতে হবে যে টেস্ট ক্রিকেট কিন্তু আপনার পারফরম্যান্সে যায়, কম ক্রিকেটারের ক্ষেত্রে হয়েছে মনে হয় বাংলাদেশের। রাইট, ইনজুরির জন্য 2-1 জন হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম হয়েছেন আপনি পারফরম্যান্সে অধারাবাহিক ছিলেন বলে কিন্তু তাদেরকে বাদ পড়ে যেতে হয়েছে। আর প্রবলেমটা হলো কি যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট বা টেস্ট ক্রিকেট, ওয়ানডে বা টি-20 ইন্টারন্যাশনাল যেগুলো ক্রিকেট রয়েছে সেটা কিন্তু আপনার পারফরমেন্স করার জায়গা। সেখানে কিন্তু আপনি এসে শেখার জায়গাটুকু নেই, আপনি শিখে এসে তারপর কিন্তু সেখানে পারফরমেন্স করবেন। এই যে আপনি আজকে এখানে দাঁড়িয়ে রয়েছেন, আপনি কিন্তু শিখছেন ঠিকই, কিন্তু তারপর আপনাকে কিন্তু পারফরমেন্স করতে হচ্ছে। সো ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ সাচ এ প্লেস যেখানে আপনাকে পারফর্মার আমাদের প্রয়োজন, পারফরমেন্স করতে হবে। কিন্তু প্রবলেমটা হলো আমাদের যে আমরা কিন্তু সেখানে গিয়ে শিখছি বারবার, কিন্তু আমরা যাওয়ার আগেই বলে যাই যে এটা আমরা এখান থেকে শিখবো বা এটা আমাদের শেখার একটা সিরিজ হতে পারে। তো এই শেখার সিরিজের কারণেই আপনি এখানে অনেকে শিখতে পারছেন এবং ম্যাক্সিমামটুকু শিখতে না পেরে আপনি এখান থেকে ঝরে পড়ছেন। আর প্রবলেমটা হলো যে আপনি পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে যদি তুলনা করেন, তাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের যে স্ট্রাকচার, যে কম্পিটিটিভনেস, সেটা তারা সেখানে সেই প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে এসে নিজেকে তৈরি হয়ে তারপর কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসেন বলেই তারা এখানে টিকে যান। আর আমাদের এখানে আমরা সেটা টিকতে পারিনি। সো তারা তৈরি হয়ে এসে এখানে পারফর্ম করছেন, আর আমরা এখানে পারফরমেন্স না করে আমরা এখানে টিকে থাকার চেষ্টাটুকু করছি বলেই ঝরে যাচ্ছি। দিস ইজ দ্য ট্যাগলাইন, এবং এটাই ডিফারেন্স। তো এই যে ডিফারেন্সটার কথা আমরা বলছি কায়সার ভাই, এটা মনে হয় অনেক বছর ধরেই বলা হচ্ছে। ক্রিকেট বোর্ড এটি কি নোটিস করছে না, বা তারা কেন এটার একটা গ্রহণযোগ্য সমাধান বের করতে পারছে না, বা সাস্টেইনেবল সলিউশন কেন তারা পাচ্ছে না? দেখুন, আমি টেস্ট ক্রিকেট, বাংলাদেশ যখন প্রথম টেস্ট খেলেছিল 2010 সালের 10 নভেম্বর গতকাল কেটে গিয়েছে, এবং আমার খুব স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম যে জাতীয় স্টেডিয়ামে আপনার ক্রিকেট ম্যাচটা হয়েছিল, এবং আমরা প্রেস বক্সে বসে দেখেছিলাম। সেকেন্ড ডেতে আপনার ছিল, ছুটির দিন ছিল, শবে বরাত পড়েছিল, তারপরও আমিনুল ইসলাম বুলবুল সেঞ্চুরি করেছিলেন। আমরা প্রেস বক্সের মধ্যে বসে একটা পেপার বের করেছিলাম ট্যাবলয়েডের মতো। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে টেস্ট ক্রিকেটে আমাদের যেরকমভাবে আমাদের সেরকম উন্মাদনা, একটা উত্তেজনা ছিল, আনন্দ ছিল, সব কিছুকে ঘিরে ছিল, কিন্তু সেটা কিন্তু আপনার ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছে। কারণটা হলো, বা কমে গিয়েছে, তার কারণটা হলো যে আমরা যেভাবে এখানে পারফরমেন্স করার কথা ছিল সেটা করতে পারিনি। যেভাবে আপনার যে প্রক্রিয়া টেস্ট ক্রিকেট বা পুরো টেস্ট দল এবং টেস্টে আমাদের ক্রিকেট বোর্ড সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা এগোতে পারিনি। সহজে একটা ছোট্ট ব্যাখ্যায় যাচ্ছি। প্রথম টেস্টে হারার পর আমাদের সামনে দুটো বিষয় কিন্তু বলা হয়েছিল, যে আমাদেরকে ফার্স্ট ক্লাসের স্ট্রাকচারটা উন্নত করতে হবে, তাহলে আমরা তৈরি হয়ে এসে টেস্ট ক্রিকেটে খেলতে পারবো। সেটা আমরা আদৌ পারিনি, এই 25 বছরে আদৌ পারিনি আমরা এখন পর্যন্ত। আপনি বলুন এনসিএল একটা হচ্ছে, কিন্তু এই এনসিএল দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কজন পরিচালক গিয়েছেন, বা এই এনসিএলে কালকে সেঞ্চুরি কে করেছেন, তারা কি কেউ বলতে পারবেন? সো এটা করার জন্যই শুধু করা হচ্ছে। বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট আপনার পিকনিক ছিল, এখনো পিকনিক রয়ে গেছে, এবং সামনের কয়েক বছরও কিন্তু আপনার এই পিকনিক মুডেই কিন্তু সবগুলো থাকবে। এটা গেল একটা বড় সমস্যা। আরেকটা বড় সমস্যাটা ছিল উইকেট, কোন উইকেটে আপনি খেলবেন। আমাদেরকে বলা হয়েছিল যে, তখনই বলা হয়েছিল যে স্পোর্টিং উইকেট তৈরি করতে হবে, যাতে যেখানে পেসাররা এবং বোলাররা, স্পিনাররা এবং ব্যাটসম্যানরা সমান সুযোগটাকে পান, যাতে কোনো এক পক্ষ যেন শুধুমাত্র শক্তিশালী না হয়ে সব দিক থেকে যেন বাংলাদেশ শক্তিশালী হতে পারে। কারণ এ ধরনের স্পোর্টিং উইকেটই কিন্তু আপনি দেশের বাইরে গেলেও এই খেলতে হবে আপনাকে, তাহলে আপনি হ্যাবিচুয়েটেডটা আপনার হয়ে যাচ্ছে এখানে। সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পারিনি। মিরপুরের এই উইকেটে আমরা সর্বশেষ যে টি-20 সিরিজ জিতলাম আপনার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ওয়ানডে ম্যাচ জিতলাম, সেখানেও কিন্তু আপনার দেখবেন যে ওই একই ধরনের কি বলে উইকেট আমাদেরকে সাজিয়ে তারপর খেলতে হচ্ছে। সো এই যে সমস্যাটা, এই সমস্যাটা আপনি টেস্ট ক্রিকেট যেদিনে আপনার অভিষেক হয়েছিল বাংলাদেশের, তখন থেকে আমরা জানি, তখন থেকে আমরা বলে আসছি, বা সবাই বলে আসছেন যে এটা ডায়াগনোসিস করে আসছে যে এটা সমাধান এভাবে করতে হবে। সেটা 25 বছর পর এসে আবার আমাদেরকে নতুন করেও আবার বলতে হচ্ছে যে এটাই সমস্যা, এটাই সমস্যা, এটা সমাধান এই। তো 25 বছরে আপনি এই সমস্যার সমাধান করতে পারেননি, সামনের 25 বছরে পারবেন কিনা মানে আমি খুব আস্থাবান হতে পারছি না। রাইট, ডাউট থাকার মতো অনেকগুলো বিষয় আছে। আমরা আপনার কাছে আবারও ফিরবো, ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন মাঠে এম কায়সার আছেন আমাদের সঙ্গে। কায়সার ভাই,
আমরা ক্রিকেটের বাইরে আলাপগুলো করছিলাম, ক্রিকেট নিয়েও আলাপ করছিলাম। ক্রিকেট নিয়েই এখন আরও একটা আলাপের বিষয় হচ্ছে বিপিএল। সামনেই আসছে বিপিএল নিয়ে আমরা মাঝে দেখেছিলাম বেশ কর্মযোগ্য, মনে হচ্ছিল যে বিসিবি খুব তৎপর, কিন্তু খুব বেশি দিন সময় নেই বিপিএলে, তারা যে পূর্ব ঘোষিত যে ডেটগুলো ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা বিপিএলের কোনো রোড ম্যাপ দেখিনি। বিপিএলটার প্লেয়ার ড্রাফট হবে না অকশন হবে সেটাও আমরা জানি না, মানে এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। আমরা যদিও শুনেছি যে নিলাম হবে, তারপরে এর মধ্যে আমরা দেখছি যে সবগুলো টিমই তাদের দল মোটামুটি গোছানো শুরু করে ফেলেছে। তার মানে নিলামে তখন কি হবে এটা নিয়েও একটা প্রশ্ন আছে। সব মিলিয়ে বিপিএলের প্রস্তুতিটার যে ঢিমে তালে চলছে বা বিপিএল নিয়ে যে ধোঁয়াশাগুলো, এটাও কি বিসিবির একটা, এটাকে কি বলবো, মানে ওদের একটা অবহেলার চিত্র, নাকি হচ্ছে বলবো যে ওদের, মানে এটাকে কিভাবে দেখবেন? না, আমি এখনই খুব একটা বেশি এটা নিয়ে সমালোচনায় যেতে আগ্রহী না। কারণটা হলো যে আপনি নিলামের প্রসঙ্গে যদি আসি, সেটা হলো যে আপনি নিলাম হলে ভালো হয়, আর যদি নিলাম না হয়, গত কয়েক বছর কিন্তু আমরা নিলামের বাইরে যা শুধুমাত্র ড্রাফট সিস্টেমে কিন্তু করে বা অন্য সিস্টেমে করেই যা শুধু এইভাবে করে প্লেয়ারদেরকে টেনে নিয়েছি। আর নিলামের আগে অনেক ক্রিকেটারদেরকে যে নিয়ে নিচ্ছে অনেকগুলো দল, তারাও যে এটা নিয়মের বাইরে রয়েছে তা কিন্তু না। আপনার এটা কিন্তু সিস্টেমের মধ্যেই রয়েছে যে কয়েকজন খেলোয়াড়কে খুব সম্ভবত তারা নেওয়ার একটা এখতিয়ার বা তাদের একটা নিয়মের মধ্যেই রয়েছে যে এই কয়েকজন খেলোয়াড়কে তারা ড্রাফটের আগে বা নিলামের আগে নিতে পারে। তো সেটা যদি নিয়মের বাইরে না হয়ে থাকে, আই ডোন্ট ফাইন্ড এনি রং হেয়ার। এক নাম্বার টু হলো যে এই বোর্ডের নির্বাচিত মানে নির্বাচনের পর কিন্তু আপনার এবারের বিপিএলটাই সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের বিষয় হতে যাচ্ছে। কি কারণে? কারণ গতবারের যে বিপিএল যেটা হয়েছিল সেটা কিন্তু আপনার বিপিএল ছিল না, সেই বিপিএলটা একটা বদনামের বিপিএল ছিল। সো সেই বদনামটা যেন এবারের বিপিএলের গায়ে না লাগে, সেই কারণে তারা অনেক চিন্তাভাবনা করছেন। এবং আপনি দেখবেন যে আপনার ফ্র্যাঞ্চাইজির সংখ্যাও তারা কমিয়ে দিয়েছেন, যে কোনো আপনার বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি যাতে সুযোগটা না পান। বিশেষ করে আপনি কেউ যদি পাওনা পরিশোধ ক্রিকেটারদের না করেন, এই ধরনের ঘটনা যেন তারা পড়তে চাচ্ছেন না, বা এই সমস্যাগুলো থেকে তারা একটু খুঁজে বের করে সেই সমস্যা যাতে আর না পড়তে হয়, এই চিন্তাটুকু করে তারা এগোচ্ছেন। কিন্তু প্রশ্নটা হলো যে সময়টা বিপিএল হবে, যে সময়টা বিপিএলের জন্য নির্ধারণ করা হচ্ছে, সেই সময়টা কিন্তু আপনি পুরো দেশের পরিস্থিতিটা কি থাকে নির্বাচনকে কেন্দ্র করে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়টা রয়েছে। কারণ বিপিএল মানে আপনি এতগুলো দল যখন আসবে, এতগুলো বিদেশি ক্রিকেটাররা যখন আসবেন, হোটেলে থাকবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যখন ট্রাভেল করবেন, তখন তাদেরকে কিন্তু আপনার সিকিউরিটির একটা বিষয়টা রয়েছে। তো সেই সিকিউরিটি ক্রিকেট বোর্ড পুলিশের কাছ থেকে কীরকমভাবে পাবে, সেটাও কিন্তু একটা মানে উদ্বেগের বিষয় অবশ্যই রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এবারের এই বিপিএলের যে টাইমিং যেটা করা হয়েছে, সেই টাইমিংয়ের সঙ্গে বাংলাদেশের এখন যে পলিটিক্যাল এক ধরনের অস্থিরতার মতো অবস্থা তৈরি হয়েছে, বা সেটা যদি আপনি যোগ করেন এই দুটোকে, তাহলে বিপিএল নিয়ে কিন্তু যারা যেসব কর্মকর্তারা রয়েছেন বা বিপিএলের যে গভর্নিং বডি রয়েছে, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা কনসার্নের বিষয়। একই সঙ্গে গত বিপিএলের সবচেয়ে বিতর্কিত ইস্যু ছিল পেমেন্ট ইস্যুটা, তো ছিলই, সঙ্গে ফিক্সিংয়ের একটা জোরালো গুঞ্জন ছিল। সেটি থেকে বাঁচতে ক্রিকেট বোর্ড এবার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আমরা দেখেছি যে তারা নতুন করে একজন দুর্নীতি দমন যে কমিশনটা আছে, তাদের ইউনিটটা আছে, সেই ইউনিটটা আকুতে তারা একজন বিদেশি লোককেও নিয়োগ দিয়েছে আমরা দেখেছি। এটি কতটা কার্যকরী হবে বলে আপনার কাছে মনে হয়? না, অ্যালেক্স মার্শালকে তারা নিয়োগ দিয়েছে এবং অনেক বিপুল টাকায় তারা তাকে নিয়োগ দিয়েছে, কিন্তু বিষয়টা হলো যে অ্যালেক্স মার্শাল কি এখানে আসবেন, নাকি তিনি দেশের বাইরে থেকেই এই পুরো সমস্যার সমাধান করবেন বা পুরো জিনিসটা দেখভাল করবেন, তার যে আপনার নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কিংয়ের মধ্য থেকে। বাট আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ড যদি এই বিষয়টা একেবারে মানে এই ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিংয়ের এই পুরো জিনিসটা যদি একেবারে গোড়া থেকে ওয়াইপ আউট করতে পারে, তাহলে এর চেয়ে সুখকর কোনো কিছু আর হবে না। এবং এটি আমি মনে করি যে অবশ্যই হওয়া উচিত এই ক্রিকেটের স্যাংশনিটি বজায় রাখার জন্য। বা আপনার বিপিএলের যে বদনাম লেগে গেছে শরীরে একটা, যে এখানে শুধুমাত্র পাওনা ক্রিকেটারদের পাওনা বাকি থাকে না, এখানে কিন্তু আপনার ম্যাচ ফিক্সিংয়ে হয়, স্পট ফিক্সিংয়ে হয়, এবং অনেক তারকা ক্রিকেটার বিরুদ্ধেও কিন্তু অভিযোগটা এসেছে। তো যে অভিযোগটা এসেছে, সেই অভিযোগটা আমি মনে করি যে এবারের বিপিএল শুরু হওয়ার আগে যদি সেটার একটা সমাধান করা যেত, এবং যারা জড়িত ছিলেন তাদেরকে যদি, তাদের বিরুদ্ধে যদি প্রত্যক্ষ প্রমাণ এনে তাদেরকে একটা শাস্তি দেওয়া যেত, সেটাও আমি মনে করি যে অনেক বড় একটা বিপিএলের এবারের বিপিএলের জন্য অনেক বড় একটা মেসেজ হতো, যে তারা এবার একটা ক্লিয়ার কাট এবং ক্লিন একটা ইমেজের বিপিএল করার প্ল্যানটুকু করছেন। দেখা গেল যে আপনি যাদের বিরুদ্ধে অভিযোগটা এসেছে, তাদের কেউ একজন যদি এর মধ্যে বিপিএলে তিনি যদি খেলেও ফেলেন, তাহলে তাকে মাঝপথ থেকে আপনি বাদ দিবেন কিভাবে? তো সব কিছু মিলে একটা এই জটিলতার মধ্যে একটা রয়েছে। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে আপনি আর্থিক টাকা পয়সা যদি আপনার খরচও হয়,
তারপরেও আমি মনে করি যে বিপিএলকে যদি আপনি ক্লিন ইমেজ রাখতে পারে এবারের এই বিপিএলের গভর্নিং বডি, তাহলে দে গেট এ থ্যাঙ্কস, কোনো সন্দেহ নেই। আর অ্যালেক্স মার্শাল, এটা নতুন না, অ্যালেক্স মার্শাল এর আগেও তিনি আইসিসিতে ছিলেন এবং লম্বা অভিজ্ঞতা তার রয়েছে, বিশেষ করে এই এরিনায় মানে বাংলাদেশ এবং সাবকন্টিনেন্ট এরিনায় কাজ করার অভিজ্ঞতাটুকু তার রয়েছে। তো এখানকার জুয়ারি চক্র বা ব্যাটিং চক্র কারা রয়েছেন, কি রয়েছেন, সেটা তার কাছে খুব ভালোভাবে কিন্তু জানাশোনা রয়েছে। তো তার নিয়োগটাকে আমি খুব পজিটিভলি দেখছি। রাইট, আমরাও আশা করব যে বিপিএলটা যেভাবে তারা চাচ্ছেন ফেয়ারভাবে তারা করতে পারবেন এবং বিপিএল এর যে হারানো গৌরব ছিল সেটি তারা আবার ফিরিয়ে আনতে পারবেন। বিপিএল এর গৌরব আসলে কখনোই ছিল না। বিপিএল যখন থেকে শুরু আমরা হয়েছে যেভাবে তখন থেকে আকর্ষণীয় দেখেছিলাম, আকর্ষণীয় সেটা ছিল, কিন্তু মাঠের ক্রিকেটে বিপিএল প্রচুর বিতর্কিত হয়েছে। আপনার নিয়ম চেঞ্জ হয়েছে, আপনার পাওনা পরিশোধ হয়নি। এক বিপিএল পাওনাটা আপনি 3 বিপিএল পরেও কিন্তু আপনার শোধ করতে পারেনি। রাইট, বাট যে আকর্ষণটা ছিল সেটি যদি তারা ফিরিয়ে আনতে পারেন সেটিকেও আমি একটা বড় পাওনা হিসেবে দেখবো আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।